রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক স্টুডেন্ট, ও বুয়েট থেকে সিএসসি থেকে অনার্স কমপ্লিট করেছে। তো ওর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রাসেল ভাই, ওদের অরিজিন হচ্ছে মানে পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে। তো দেশ ভাগের পরে তার দাদা কুষ্টিয়াতে চলে আসেন। কুষ্টিয়া তো একসময় নদিয়ার অঞ্চল ছিল আর কি। দেশ ভাগের পরে 47-এর পর যখন চলে আসেন, এখানে তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন কুষ্টিয়াতে। যেহেতু ওই অঞ্চলেও ওই নদিয়াতে ওদের কিছু আত্মীয় স্বজন ছিল, ওর দাদা সময় পেলে মাঝে মাঝে বেড়াতে যেতেন ওখানে। তো একবার উনি 65 সালের দিকে যখন উনি যান আর কি কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, তো আত্মীয় স্বজন কয়েকজনের রিকোয়েস্টে ওনারা হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। তো যখন হরিয়ানা রাজ্যে রাসেল ভাই যান, তো সময়টা ছিল হচ্ছে 1965 সাল। আর ওই সময় কিন্তু অনেক আগে। আর ওই ঠিক 65 সালে হঠাৎ করে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায় কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নিয়ে। তখন সারা ভারত জুড়ে কিন্তু মানে খুব অ্যালার্ট ছিল সবাই। তখন উনি যেহেতু বাংলাদেশি নাগরিক ছিলেন, তখন কিন্তু বাংলাদেশি নাগরিক ওই সময় পাকিস্তান আর কি 65 সালে, যেটা ওনার কাছে কিন্তু পাসপোর্ট ছিল। তো ওই সময় ওই রাজ্যে খুব অ্যালার্ট ছিল যাতে পাকিস্তানি গোয়েন্দারা ওখানে ঢুকতে না পারে, এরকম বেশ অ্যালার্ট ছিল। যার ফলে ওখানে পুলিশের হাতে উনি ধরা পড়েন, উনি সহ ওনার আত্মীয় স্বজন। এখন উনি সপক্ষে ওইভাবে কোনো প্রমাণাদি দিতে যেহেতু পারেন নাই, এই কারণে ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। ওই জেলখানাতেই আসলে ঘটনাটা ঘটেছিল ওনার সাথে। উনি যখন জেলখানায় যাওয়ার পর, তো ওখানে সাধারণত আমরা জানি রাসেল ভাই যে ওই জেলখানাতে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু অন্য সেলে রাখা হয়, এবং ওই সেলগুলোকে কন্ডেম সেল বলে, একটু সেপারেট থাকে সেগুলো। ওগুলো সাধারণ কয়েদিদের থেকেও আলাদা থাকে। তো উনি যখন ওখানে গিয়েছিলেন, ওনারা তো সাধারণ কয়েদি, আর ওনাদের নামে তো ওইভাবে কোনো মামলা ওইভাবে ছিল না, জাস্ট সন্দেহমূলক আটক আর কি। তো ওনাদেরকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছিল। কিন্তু উনি যাওয়ার পরে যেটা একটা জানতে পারলেন যে জেলখানায় এক সাধু বাবাকে পুলিশ ধরে নিয়ে এসছে। পুলিশ ধরে এসে বলতে আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তো উনি জানতে পারলেন যে আসলে তার কি মানে অপরাধটা কি ছিল। তো বলে একটা শিশু হত্যার অভিযোগে তার উপরে অভিযোগ আসে, এবং সেটা নিজেকে উনি নির্দোষ প্রমাণ করতে পারেননি, যার ফলে তাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাক্ষ্য প্রমাণ সবই তার বিরুদ্ধে। তো যাই হোক, ওই সাধু বাবাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল, তখন সাধু বাবা বারবার বলতো উনি কোনো অপরাধ করেন নাই। তারপরেও ওনাকে ধরে নিয়ে এসেছে আর কি। উনি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু শিশুটিকে উনি পানি থেকে উদ্ধার করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে সাধুদের যে একটা রিচুয়াল আছে ওটা করে হয়তো সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু লোকজন এসে দেখে যে উনি ওই শিশুটার উপরে মানে কিছু মন্ত্র প্রয়োগ করছেন। তো লোকজন যখন ওই শিশুটাকে তার পালস পরীক্ষা করে দেখে সেটা মারা গেছে, তখন লোকজনের সন্দেহ থাকে যে উনি তাকে হত্যা করেছেন, যেটা হয় আর কি। এবং উনি যেহেতু ওনার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল, উনি কোনোভাবেই প্রমাণ করতে পারেন নাই যে এটা উনি নির্দোষ ছিলেন। তো যাই হোক, আবার রাসেল ভাই, উনি যখন যে কন্ডেম সেলে থাকতেন, তো উনি কি করতেন, ওই কন্ডেম সেলের ওই দেয়ালে বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্বোধ্য কিছু চিত্র, ছবি এগুলো আঁকতেন আর কি। এগুলো কেউ বুঝতে পারতো না। জেলখানা থেকে বারবার বলেছে দেয়ালে এগুলো না আঁকতে, তারপর উনি আঁকতেন। ওনার যে নির্দিষ্ট দিন ফাঁসির দিন ছিল, রাসেল ভাই ওই ফাঁসির দিনের 5-6 দিন আগে থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এবং যার কারণে খুব অসুস্থ হয়ে পড়েন, এবং নির্দিষ্ট দিনের আগেই উনি মারা যান। মানে ওনাকে আর ফাঁসিতে দেওয়া হয় না আর কি, উনি মারা যান আর কি অভুক্ত থাকতে থাকতে। তো ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই, ফাঁসিতে উনি ঝুলবেন না, দরকার না খেয়ে মারা যাবেন, কিন্তু ফাঁসিতে ঝুলবেন না, এটা, এবং উনি মারাও যান। তো ওনার মারা যাওয়ার পর থেকে আসলে ওই কন্ডেম সেলের ওইখানে ঘটনাটা শুরু হয়। প্রথমে উনি মারা যাওয়ার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত এই 2-3 দিন পরে মানে গভীর রাত্রে হঠাৎ করে সব আসামিরা, কন্ডেম সেলের সব আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো, এখান থেকে বের করো। এখন বাইরের যারা গার্ড ছিল ওরা ভিতরে এসে বলতো কি হয়েছে, বলে যে আমরা কিছু ছায়া দেখি, এবং এই ছায়াগুলো প্রচন্ড শব্দে আর্তনাদ করে। আমরা এত আর্তনাদ যে আমাদের মানে আমরা সে শুনতেই পারি না, এত ভয়ঙ্কর আর্তনাদ। তখন বলে কই, আমরা তো বাইরে থেকে কিছু শুনি না, তোমরা কোথা থেকে শোনো? বলে না, আমরা এটা শুনি, আমাদেরকে এখান থেকে বের করেন। বলে না, ফাঁসির আসামিদেরকে অন্য সেলে নিয়ে যাওয়ার নিয়ম নাই। রাসেল ভাই, এইভাবে প্রতি রাত্রে এই ঠিক মধ্যরাতের দিকে যখন সব আসামিরা মানে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি শুরু করে, জেলা সাহেবের কানে কথাটা যায় যে এরকম আসামিরা গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে আমাদের এখান থেকে বের করে নিয়ে যাও। তখন উনি বিষয়টা চিন্তা করলেন যে সব আসামিরা তো একসাথে একটা বিষয় নিয়ে বলছে, এটা বিষয়টা তদন্ত করার দরকার। রাসেল ভাই, আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে অলিক বিষয় কিন্তু গ্রহণযোগ্য, আমরা সেটা জানি। আর তারপরেও যেহেতু মধ্যরাত্রে এই ধরনের বিষয়গুলো তারা দেখে, মানে সবার আবেদনের প্রেক্ষিতে, তখন তাদেরকে সাধারণ সেলে সবাইকে এক জায়গায় রাখা হয়, এবং কন্ডেম সেলে ওই সময় কিছুদিনের জন্য আসামিদেরকে মানে খালি করে দেওয়া হয় যাতে এখানে কেউ না থাকে। এখন যখন খালি ছিল রাসেল ভাই, তখন ওই কন্ডেম সেলের বাইরে তো গার্ড থাকে, তখন গার্ডদের সাথে ঘটনা ঘটা শুরু। মানে যখন গার্ড থাকতো, গার্ডরা রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে উঠতো। তো বলতো যে কে যেন
মানে ওদের গলা টিপে ধরে। এখন জেলা সাহেবের কাছে যখন এই অভিযোগগুলো গার্ডরা করলেন, তখন জেলা সাহেব চিন্তা করলেন যে এখন কি করা যায়, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটছে। উনি কিন্তু রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের তথ্য উনি দিলে পারে ওনাকে চাকরিচ্যুত করা হবে, যে এই ধরনের অলিক একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে করা হচ্ছে। তখন উনি যেটা করলেন যে উনি নিজেই বিষয়টা সমাধানের উদ্যোগ নিলেন, কিন্তু বারবার সমাধানের উদ্যোগ নিয়ে উনি ব্যর্থ হচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান হচ্ছে না, একই রকমের ঘটনা ঘটছে। এখন আসলে ভাই ওই যে আমার এই স্টুডেন্টের যে দাদা, তো উনি তো খুবই অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির সন্তান, তো উনি ওই জেলখানায় ওই গাদাগাদির মধ্যে থাকতে খুব অসুবিধা হতো। তো উনি জেলা সাহেবের কাছে রিকোয়েস্ট করেন যে আমি ওইসব ভূত পেতে বিশ্বাস করি না, আমাকে ওই এখান থেকে বের করে অন্তত আমাকে কন্ডেম সেলে রাখেন, তারপর আমি ওখানে একটু নিরিবিলি থাকি, আমি এখানে এত আসামির মধ্যে থাকতে পারছি না। তখন জেলা সাহেব চিন্তা করলেন ভালোই, এটা খারাপ কি, ওটা ওখানে লোক থাকলো, একটু সুবিধা হলো, তাহলে ওখানে একটু প্রেশার কমলো। তখন ওনাকে এবং ওনার কয়েকজন আত্মীয়কে আবার ওখানে নিয়ে যাওয়া হয়, মানে ওনাদের আবেদনেরই প্রেক্ষিতে আর কি, যে ওনারা ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। তো যখন ওনার আসল ভাই ওইখানে গিয়েছেন রাতের বেলা, ওই যে আমার স্টুডেন্টের যে দাদা, তো ওনার ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে হঠাৎ উনি দেখলেন যে একটি শুধু ছায়াই দেখা যায়, যেমন আমরা হেঁটে গেলে মাটিতে যেরকম ছায়া থাকে ঠিক মাটিতে ছায়া, কিন্তু কোন ব্যক্তির ছায়া পড়ছে এই ব্যক্তিকে দেখা যায় এরকম দুটো ছায়া, একটা হচ্ছে একটা মানুষের ছায়া, বড় মানুষের ছায়া, বাচ্চা মানে কোন একটা বাচ্চা মানুষের একটা ছায়া আর কি, হাঁটাহাঁটি করছে সামনের দিয়ে করিডোর দিয়ে। তখন উনি বিষয়টা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করেন হয়তো বা চোখের ভুল, এটা যদি উনি সাহসী লোক ছিলেন এগুলো বিশ্বাসও করতেন না, উনি চোখের ভুল মনে করে উনি শুয়ে পড়েন আর কি। কিন্তু শোয়ার পর হঠাৎ ওনার মনে হলো ওনার বুকের উপরে কি যেন একটা চেপে বসেছে এবং গলাটা চেপে ধরেছে, এবং উনি কোনো মতে শব্দ করতে পারছিলেন না। তো উনি যখন এটা খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, তারপরেও উনি আইদুল কুরসি পড়া যখন শুরু করেন তখন ওই জিনিসটা আস্তে আস্তে করে শরীরের উপর থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে উনি আবার শব্দ পান, ওনার যে আত্মীয় স্বজন পাশের কন্ডেম সেলে আছেন ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আচ্ছা, যে এই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে সবাই একসাথে বিভিন্ন, মনে হচ্ছে পরবর্তীতে তাদের ভাষ্য অনুযায়ী যেটা শোনা যায় যে তারা সবাই মানে ফিল করছিল কেউ যেন তাদের গলা চিপে ধরেছে। আচ্ছা, এই ধরনের সমস্যা পরের দিন আবার উনি জেলা সাহেবকে বলেন যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে আগের জায়গাতেই নিয়ে যান। তখন আবার ওনাদেরকে আগের জায়গায় নিয়ে আসা। কিন্তু আসলে ভাই এইভাবে তো আসলে পুরো একটা সেল তো ফাঁকা রাখা যায় না, এটা জেলা সাহেবের প্রতি বারবার মানে একটা চাপ আসছিল। তখন উনি যেটা করলেন, উনি চিন্তা করেন জিনিসটা রেনোভেট করার দরকার, বলি যে এটা কতদিন ফাঁকা রাখা যায়, এই ফাঁকা রাখার জন্য উনি চিন্তা করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠাই যে এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এটা একটু সংস্কার করার দরকার, তাহলে হয়তো বা এটার জন্য দীর্ঘ মাসখানেক হয়তো বা সময় পাওয়া যাবে। তো উনি ওইটাই করেন। কিন্তু আসলে ভাই সংস্কার যখন কাজ শুরু হয় পরবর্তীতে মাস তিনেক পরে, যখন সত্যি সত্যি সংস্কারমূলক কিছু কাজ শুরু হয়, তখন ওই যে সেলটা, যে ছেলে সাধু ছিলেন, ওই ছেলে যখনই ওই যে দেয়ালের ওই চিত্রগুলো মুছতে যেত, আচ্ছা, মুছতে গিয়ে দেখতো যে রং দিয়ে মোছার পরেও আবার নিচের ওই চিত্রগুলো দৃশ্যমান হয়ে আসছে। এই বিষয়গুলো যখন দেখতো ওই মিস্ত্রিরা, এবং মিস্ত্রিরা মনে হতো যাতে কানে কেউ যেন ফিস ফিস করে বলছে যে এই লেখাগুলো মুছিস না, তখন ওই মিস্ত্রিরা বলতো যে এই ছেলে আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তো এই তথ্যটা যতদিন আর কি আমার স্টুডেন্টের দাদা ছিলেন, ওনার কাছ থেকে শোনা, উনি পরবর্তীতে যখন মাস 6 ওনাকে মানে ওইভাবে ওনার কয়েকজন সঙ্গে আটকে রাখা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওনার বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ ছিল না আর কি, কিন্তু পাসপোর্ট না থাকারই অভিযোগ ছিল, তো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো রাসেল ভাই পরবর্তীতে যখন মানে উনি আবার ওই নদীয়াতে ওনার আত্মীয় স্বজনদের কাছে কখনো গিয়েছিলেন, যখনই গিয়েছিলেন তখন উনি জিজ্ঞেস করতেন যে আমাকে ওই জেলখানার ওই সেলের বিষয়ে একটু খবর দিও তো। তো উনি যতদিন মানে খবর নেওয়ার চেষ্টা করেছেন, উনি জানতেন যে ওই সেলটা আশেপাশে রেনোভেট হলেও অন্যান্য কন্ডেম সেলগুলো ওই সেলে কখনো আসামি রাখা যেত না। আচ্ছা, দীর্ঘদিন এরকম ছিল, এখন কি অবস্থা তো আমরা জানি না। তো এটাই ছিল রাসেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো ঈদের স্পেশাল এপিসোডে আশা করছি আপনারা অনেক এনজয় করছেন এবং পুরোটা সময় এনজয় করবেন, সেরকম অতিথিরা আজকে এখানে আছেন এবং সেরকম আয়োজনই আমরা করেছি। এই সময়টা বেসিক্যালি সারাটা দিন ঘোরাঘুরির পরে সবাই মিলে কিছু একটা করতে ইচ্ছা করে। তো সবাই মিলে যদি ভূত এফএম শোনেন এখন আত্মীয় স্বজন সবাই মিলে, এবং সবাই ভূত এফএম শুনতে শুনতে যদি আড্ডা দেন, তাহলে আড্ডাটা মনে হয় আরো জমজমাট হয়ে উঠবে। তো আমাদের আয়োজন এবং আমাদের চিন্তাও ছিল সেইটাকে লক্ষ্য করেই। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে আবারও ঈদ মোবারক। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলবো এটা আমাদের রাজবাড়ি ঘটনা। এটা আমাদের রাজবাড়ির যে ভৌতিক টিমরা ওরা এই ঘটনাটি পাঠিয়েছে। তো
এই ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে। আচ্ছা। তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে আর কি। তো হঠাৎ রাতের বেলা উনি দেখলেন, মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা। তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে। কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন, না কোথাও নাই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাড়াতাড়ি তাদেরকে ডাকলেন, বললে যে ওর স্ত্রী তো ঘরে না, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল। তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা। তখন চিন্তা করেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা মানে সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো, কিন্তু সে কিভাবে গেল, এটা হতেও পারে হয়তো কোনোভাবে সে রাগ করে গেছে, এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটেনি গত 2-3 মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটা দিন মজুর ছিল, সে বিকালের দিকে অন্তর্মোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো শ্বশুরবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। আচ্ছা। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা, মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। তো উনি যখন মানে ওনার শ্বশুর বাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে, আর দূরত্বটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। তো উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাত্রেবেলা তো পাচ্ছি না, তারপরে এখানে আসছে কিনা, তখন বললো যে না তো, সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল অতটা অবাক হলো না। আচ্ছা। এটা দেখে উনি নিজেই অবাক হলেন, কি ব্যাপার যে তার মেয়ে নাই, একটু শুনলে তো সে ভয় পাবে, কোথায় গেল। কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা একটা মামুলি ব্যাপার হিসাবে নিল। আচ্ছা। তো এটা উনি নিজে প্রশ্ন করে, নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। তারপরে শ্বশুরবাড়ি থেকে বললো যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, এতটুকু বলে তাকে বিদায়, মানে সে বলে আজকে থেকে যাও, বলে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে। বলে যে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটা দীর্ঘ পথ। একটা পথ দেখিয়ে দিলেন, জমিদার ব্রিজ থেকে পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, বিলের পাশ দিয়ে, বলে এই রাস্তা দিয়ে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো। তখন রাসেল ভাই ওনার শালা, যে বড় শালা, সে আসতে চাইলো সাথে, কিন্তু উনি বলেন না এত রাত্রেবেলা তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে, উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু জন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে কিছুই নেই, পানি, তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করছেন একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছুদিন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে। আচ্ছা। ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা। তখন উনি এরকম 3 বার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে ওনার পাশে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন উনি ফিল করেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটার শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোন মেয়ে লোকের মাথা। এবং যেহেতু চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে এই সাথে একটা পরিবেশে আসার কথাই না, এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলছেন এই তুমি ওখানে কেন, উঠে আসো। সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু ওনারা গ্রামের লোক,
দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন সব এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। রাসেল ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু রাসেল ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না? তখন উনি তখন দেয় ভয়ে দেয় দৌড়। তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার পাশে স্কুল আছে, ওই স্কুলের কাছে যখন চলে আসে, স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছেন, তখন তার ওই পানি টানি কিছু নাই। তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। ওই সময়, এখন তো এটা দেখা যায় না আর কি, ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো। মানে একটা, মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো, দেখা যায় একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নাই, কারণ চাঁদ নিয়ে তো দেখা যাচ্ছিল, চালক নাই, ঘোড়ার গাড়িটা মানে ঘোড়াটা দৌড়াচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন না, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা মানে সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আর একটা গাড়ি আসছে, এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি, এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি। মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোনো প্রাণী যদি মরে যায়, পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে, এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে 3টা লাশ, মানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওই ঘোড়ার গাড়িটা ওই 3টা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটতে চলেছে। তখন একটু পরে রাসেল ভাই আবার একটা গাড়ির শব্দ পেলেন। যখন গাড়ির শব্দ পেলেন, উনি পিছন দিকে তাকেন, এইবার গাড়িতে একজন চালক আছে, এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যখন তার কাছে চলে আসে, তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন, এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ, তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কয়ে যে বিশ্বাস হয় না, এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা, এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, মানে পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই, উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ওনার যখন সেন্স ফেরে, সকালবেলা ওই গ্রামের লোকজন ওনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা দিয়ে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ। সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করো তুমি কোথায় গিয়েছিলা, বলে আমি কিছুই জানি না। কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না। তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘরের থেকে নাই হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত। আবার 3-4 দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের পরবর্তী ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোন কিছু আর কি। কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত, যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায়, তখন আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান, এই দুটো ঘটনা কি সামহাউ রিলেটেড? মানে উধাও হয়ে কি পেছন পেছন আসেন, নাকি ওইটা আবার অন্য একজন? এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটে, তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক, ওর সাথে যে জিনগুলো সেটা চায় না, এই জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না।
তারপর বিয়ে হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আচ্ছা। আর কি। এই জন্য উনি যখন রাস্তাতে আসছিলেন ওই মহিলার সাথে যে জিনগুলো দুষ্ট জিনগুলো ছিল ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি। তো ওই কারণে যখন পরবর্তীতে ওনার ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই, জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাকে পাওয়া যাবে। রাসেল ভাই অনেক চিকিৎসা করা হয়েছিল, মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন তারা ভালো আছে, এখন আর ওই সমস্যাটা নাই, এখন তারা জীবিত আছে আর কি, দাঁড়িয়ে অন্তর্মুখ তাদের রাজবাড়িতে।